সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনিকো হসপিটালস ঢাকা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা কোমর ব্যথা নিয়ে কথা বলতে চাই। আমরা জানি যে লো ব্যাক পেইন বা কোমর ব্যথায় ভোগেননি এমন লোকের সংখ্যা আসলে খুঁজে পাওয়া কঠিন। বিশেষ করে একটি বয়সের পর প্রতিদিন অনেকের ঘুম ভাঙে সকালে কোমর ব্যথায় এবং সারাদিন সেটি তার নর্মাল বা স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে। এছাড়াও নানান কারণে বিশেষ করে যে কোনো ধরনের ট্রমা বা ইনজুরি, যে কোনো ভারী কিছু আলগাতে চেয়ে অথবা যে কোনো ধরনের স্পোর্টস ইনজুরি, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথার একটি কমন বা একটি উপসর্গ অথবা আমাদের প্রকাশ। সেই কোমর ব্যথার আসলে কিভাবে প্রতিকার করা যায়? আমরা সবসময় জানি যে কোমর ব্যথা হয়ে গেলে সেটির প্রতিকারের চেয়ে প্রতিরোধটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যে আমাদের সাধারণ যে অ্যাক্টিভিটিস বা ডেইলি অ্যাক্টিভিটিসের সঙ্গে কোমর ব্যথাকে সহনীয় মাত্রায় নিয়ে আসার জন্য কিভাবে বসতে হবে, কিভাবে আসলে থাকতে হবে, পোশ্চারটি কেমন হবে, সেই বিষয়গুলো নিয়েও আজকে আমরা কথা বলতে চাই। সে আলোচনায় যুক্ত হচ্ছেন ডাক্তার এস.এম. রহিম, কনসালটেন্ট অর্থোপেডিক বিভাগ, ইউনিকো হসপিটালস ঢাকা। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলি যে আমাদের ডেইলি প্র্যাকটিসে সবচেয়ে কমন যে সিমটমটি বা কমপ্লেনটি আসে সেটি হচ্ছে যে আমার কোমরে ব্যথা এবং এই লো ব্যাক পেইন নিয়ে আমার মনে হয় যে অনেকেই আপনাদের কাছে আসে। অন্যান্য সমস্যা থাকলেও এটি কিন্তু একটি কমন সমস্যা হিসেবে বিবেচিত হয়। এই জিনিসটি এত বেশি কমন কেন, মানে এত বেশি কেন, এবং আসলে কি কি কারণে সাধারণত কোমর ব্যথার অভিযোগ করে থাকে রোগীরা? এটা সাধারণত ইয়াং বয়সে বা ডিফারেন্ট এজে ব্যাড পোশ্চার একটা অন অফ দ্য কারণ। এটা ছাড়াও মনে করেন ভারী জিনিস তুলছেন। আর বয়স্কদের ক্ষেত্রে যেটা হয় যে অস্টিওপোরোসিস আমরা বলি, হাড্ডি ক্ষয় হওয়ার জন্য তাদের কোমর ব্যথাটা লং স্ট্যান্ডিং থাকে। এছাড়া আরেকটি বিষয় আমি যোগ করতে চাই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোমর ব্যথার একটি কমন কারণ হচ্ছে প্রোলাপস ইন্টারভার্টিবাল ডিস্ক। যে কোনো একটা কিছু রিক্সা থেকে জোরে নামতে গেল, কিছু একটা ভারী আলগালো অথবা জাম্প করলো বা রিক্সা থেকে পড়ে গেল, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টে হঠাৎ করেই তার স্বাভাবিক ছিল, হঠাৎ করে মনে হলো যে তার একটি পা আর মানে এর মধ্যে যেটা বলা হয় যে অবশের মতো লাগছে, ঝিমঝিম করছে, প্রচণ্ড ব্যথা এবং তিনি শয্যাশায়ী হয়ে যান, কর্মক্ষেত্র থেকে বিরত থাকতে হয়। এই পিএলআইডি সম্পর্কে একটু জানতে চাই। এটা আসলে সাধারণত ভারী কোনো জিনিস তুলতে গেলে অথবা কারো হাঁচি কাশি অথবা কনস্টিপেশন থাকলে ইউজুয়ালি তাদের ব্যাক মাসেল এখানে প্রচুর স্ট্রেন, প্রচুর চাপ পড়ে, যার ফলে দুইটা হাড্ডির মাঝখানে যে ডিস্কটা থাকে এটা কম্প্রেসড হয়ে এটা আলটিমেটলি প্রোলাপসড হয়। নামই বলে দিয়েছে প্রোলাপসডটা। তো এটা যখন প্রোলাপসড হয় এটা পিছনে নার্ভ রুট থাকে ওইখানে কম্প্রেস করে, তখনই আসলে রোগীরা পায়ে তার ঝিনঝিন পেইন যেটা হয় ওইখানকার কম্প্রেশনের জন্য তার পায়ে ঝিনঝিন এবং গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এটা একটু অবসরের দিকে যায়। তো এটা আসলে হয়ে গেলে তখন ইউজুয়ালি আমরা তাদের কিছু মেডিকেশন দিয়ে থাকি। এরপরে আমরা তাকে ডায়াগনোসিস, কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য কোমরের এক্সরে করাই, এমআরআই করাই এবং ওটা দেখার পরে আসলে দেন হচ্ছে আমরা ডিসাইড করি যে আমরা সার্জারিতে যাব নাকি অথবা কনজারভেটিভ ট্রিটমেন্টে ঠিক হবে কিনা। মানে এটি একটি বেশ সবচেয়ে প্রচলিত বা কমন একটি আসলে কমপ্লেন আমরা দেখি বা একটা মেডিকেল ইমার্জেন্সি বটে। একই সঙ্গে আমি জানতে চাই যে এই যে আপনি বলেছেন যে আমাদের স্বাভাবিক জীবনযাপনে যে ইয়াং এজ গ্রুপ যারা রয়েছে তারা দেখা যাচ্ছে যে বা অফিস ওয়ার্ক যারা করে সারাদিনই হয়তো চেয়ারে বসে রয়েছে, যে চেয়ারটি রয়েছে সেটিও অনেক ক্ষেত্রে বিজ্ঞানসম্মত বা আমাদের জন্য আরামদায়ক নয়। সেই কারণে একটা কোমর ব্যথা হয় আপনি বলেছেন। এছাড়াও যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, ওয়েট লিফট করে অথবা দীর্ঘক্ষণ গাড়ি চালায়, এদের ক্ষেত্রে বা আলোচিত গ্রুপগুলো কারা যারা কোমর ব্যথার সহসা আক্রান্ত হয়? ইউজুয়ালি ইয়াং গ্রুপ, তারা মনে করে কি যে এটা আসলে কিছুই হবে না, হুট করে সে হয়তো 10 কেজি ওজন তুলতে পারবে, সে তার ডাইনামিক্সিটি দেখানোর জন্য হয়তো 50 কেজি লিফট ওয়েট করলো, তখনই হয় কি যে সাডেনলি একটা কম্প্রেশন হয় ইউজুয়ালি। এছাড়া যে কোনো আঘাতের জন্য হতে পারে। তো আর বয়স ক্ষেত্রে যেটা হয় আমরা আগে বলেছি যে অস্টিওপোরোসিস হলে এখানে হাড্ডিগুলো একটু নরম হয়ে যায়, তখন সেটার জন্য কোমরের যে নার্ভ আছে সেখানে নার্ভগুলোতে প্রেস করে আর কি। এছাড়া বয়সের সঙ্গে একটি বলেছেন যে অস্টিওপোরোটিক চেঞ্জ, যে হাড় যদি ক্ষয় হয়ে যায় তাহলে অনেক সময় কম্প্রেশন ফ্র্যাকচার হয়ে অনেক কিছু হতে পারে, কিন্তু যদি কারো ওই জায়গাটিতে কোনো প্রদাহ হয়ে থাকে অথবা
আমরা স্পন্ডিলোসিস বলি যেটা জি, সেই ধরনের ক্ষেত্রে আসলে অনেকে ডিজেনারেটিভ চেঞ্জের কারণে হয়, এই ব্যাপারটি যদি একটু আমাদেরকে বলতেন। ডিজেনারেটিভ চেঞ্জ এটা হচ্ছে বয়সের কারণে হাড্ডিগুলোর একটু ক্ষয় হতে থাকে। তো আমাদের হাড্ডির পিছনে কিছু লকিং জয়েন্ট আছে, আমরা ফ্যাসেট জয়েন্ট বলি, এগুলো ড্যামেজ হতে থাকে। সো ড্যামেজ হলে আলটিমেটলি এটার অ্যাবনর্মাল মুভমেন্ট হওয়া শুরু করে। তো মুভমেন্ট যখনই হয় তখনই আসলে নার্ভ রুটগুলোতে কম্প্রেস করা শুরু করে। তো এটা ডিজেনারেটিভ নামেই বলে দিয়েছে, এটা একটু বয়স্ক মানুষদেরই হয়, ঠিক আছে। আবার এটাকে মেডিকেল টার্মে আমরা স্পন্ডাইলোলিস্থেসিস বলি। এটা অনেক সময় ইয়াংদেরও হয়, যেটা কনজেনিটাল, মানে জন্মগতভাবেই তার ডিফেক্ট হয়েছে। ইউজুয়ালি এটাকে ইনিশিয়ালি আমরা পেইন কিলার, কিছু ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এগুলো দিয়ে রাখি, এবং যখন এটাতে ইমপ্রুভ করে না আলটিমেটলি তখন আমরা স্পাইন ফিক্সেশন করে সেই জায়গাটা অনেকটাই ইমপ্রুভ করেন। অনেকে মানে ভয়ে যেতে চায় না, যে গেলে পরেই যদি আবার কখনো অপারেশন করতে হয়, মানে এই যে মানে যে কোনো দিন স্পাইনের যে অপারেশনগুলোকে অনেকে একটু ভীতিকর মনে করে থাকেন। আমরা সে প্রসঙ্গে আসবো, তার আগে আমি একটি কথা জানতে চাই, সেটি হচ্ছে যে সাধারণত যে কোমর ব্যথা নিয়ে আপনাদের কাছে, বিশেষ করে আমাদের যারা ফিমেল রয়েছে, মহিলারা যারা রয়েছেন, তাদের একটি বড় অংশ তারা হয়তো নিচে বসে কাজ করতে হয়, স্কোয়াটিং পজিশনে কাজ করতে হয়, বা পিড়িতে বসে, গ্রাম বাংলার রুরাল এরিয়ার অনেকেই রয়েছেন যারা একেবারেই নিচে বসে কাজ করেন। এই জায়গাটি কি আসলে দীর্ঘ সময় কাজ করার ফলে তাদের কোনো সমস্যা হতে পারে কিনা? অফকোর্স এটা তাদের দীর্ঘ সময় ব্যাড পোশ্চারের জন্য এটাই হচ্ছে। সাধারণত যে হাইটে তার কাজ করা উচিত ছিল সেটা না করে উনি কোমরটাকে বাঁকা করে উনি কাজ করছেন, যার ফলে কোমরের যে মাংসপেশিগুলোতে এটা অনেকক্ষণ ধরে একটা স্ট্রেচিং হয়, একটা সময় একটু ফ্যাটিক হয়, পেইনটা তৈরি হয়। এটা আসলে মেকানিক্যাল ব্যাক পেন, এবং আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে এদের 80% আমরা দেখেছি যে মেকানিক্যাল ব্যাক পেন। সো ওনারা যদি ওনাদের পোশ্চারগুলো মেনটেন করতো, ব্যাক মাসেল কিছু এক্সারসাইজ মেনটেন করতো, তাহলে আসলে এই রোগীগুলোর হার অনেক কমে যেত আর কি। আমরা সাধারণত কোমর ব্যথা আসলে সবাই একটু মানে ইনভেস্টিগেশনের একটু ইয়েতে তাড়াতে থাকেন, যে বোধহয় আমাকে এখনই একটা সিটি স্ক্যান বা এমআরআই করে ফেলতে হবে। কখন আসলে কি কি ধরনের ইনভেস্টিগেশন আপনারা করে থাকেন শুরুতে? ইউজুয়ালি কোমর ব্যথার ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড যেটা ইনভেস্টিগেশন, এটা আমরা এক্সরে করি আগে। এটাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ তার হাড্ডি ক্ষয় হলো কিনা, হাড্ডির অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। এটা যখনই রোগের যেটা আমরা রেডিকুলোপ্যাথি বলেছি যে হ্যাঁ নার্ভ রুট কম্প্রেশনের আমরা একটা সাসপেক্ট করছি ক্লিনিক্যাল এক্সামিনেশনে, দেন হচ্ছে আমরা এমআরআই করি। এমআরআই করলে তখন আমরা স্পেসিফিক বুঝতে পারি যে হ্যাঁ তার এই জায়গাটা নার্ভ রুট কম্প্রেস করছে, তার অপারেশন লাগবে কি লাগবে না, আমরা এক্সপ্লেন করতে পারি। এছাড়াও সাধারণত এই ধরনের রোগীগুলো কন্টিনিউয়াস কিছু ব্যথার ওষুধ খেতেই থাকে। তো এটার জন্য আমাদের কিছু রুটিন ইনভেস্টিগেশন সেটা হচ্ছে আমরা সিরাম ক্রিয়েটিনিন এটা আমরা করি। অনেক সময় ডায়াবেটিক পেশেন্টগুলোও কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করে, তখন আমরা ডায়াবেটিসটাকে এক্সক্লুড করার জন্য যেটা আরবিএস বলি, র্যান্ডম ব্লাড সুগার, সেটা তো অবশ্যই সেটা আমরা করে থাকি। এটা করার পর আরেকটি বিষয় যেটা কাজ করে, যে যারা কনজারভেটিভ ম্যানেজমেন্টে যায়, ওষুধ দিয়ে যাদেরকে বলে যে না আমরা আসলে কোনো ধরনের অপারেশন লাগবে না, আর সবার অপারেশন প্রয়োজনও হয় না। এই যে কিছু নিয়মতান্ত্রিক ব্যায়াম কথা বলেছেন, অনেক সময় কিছু ফিজিওথেরাপি রয়েছে, এই ধরনের কিছু বিষয়গুলো কি আসলে এই ব্যাপারটাকে সমাধান করতে পারে? অবশ্যই সমাধান করতে পারে, কারণ সবারই তো আর নার্ভ রুট কম্প্রেশন হয় না। সো কেউ যদি তার ব্যাড পোশ্চারটাকে মেনটেন করে যে না আমি এই পোশ্চারটাকে আমি অ্যাভয়েড করব, কেউ নিচে বসে কাজ করলো না, কেউ ভারী কাজগুলোকে অ্যাভয়েড করলো, কেউ ঝুঁকে ঝুঁকে যে কাজগুলো আছে এগুলো যদি অ্যাভয়েড করে, তাহলে তার এই মাসেলের পেইনটা অটোমেটিক কমে আসবে। আর সবচেয়ে বড় কথা, আমরা রোগীদেরকে বলি যে আমাদের বেশিরভাগ মহিলা পেশেন্ট একটু ওবেস হয়ে থাকেন। সো আমরা বলি যে ওয়েটটাকে একটু রিডাকশন করে রাখতে, দেন হচ্ছে ব্যাক মাসেল এক্সারসাইজ যেটা আছে এটা আমরা একটু শিখিয়ে দিই। দেখা যায় কি যে আমাদের অনেক রোগী এটাতেই ভালো হয়ে যায়। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে ওবেসিটি কিন্তু এখন একটা ডিজিজ, এবং বেশিরভাগ মানুষ যার ওজন হাইট অনুযায়ী ওজন থাকার কথা, তার থেকে যখন বেশি ওয়েট ক্যারি করে থাকে, এবং সেই ওয়েটটা কিন্তু আমাদের এই স্পাইন দিয়েই যায়, সেই জায়গাটি আসলে কতখানি ব্যথার সৃষ্টি করতে পারে বা সমস্যা তৈরি করতে পারে? এটা অনেকটাই তৈরি করে আর কি। সাধারণত আমাদের যে বিএমআই বলে আর কি, বডি মাস ইন্ডেক্স, সো এটা হাইটের সাথে ওয়েটের একটা সম্পর্ক আছে। তো দেখা যায় কি যে মানুষটার বিএমআই মনে করেন 25 ক্রস করে গেল, সো তার ওজনটা আলটিমেটলি ব্যাক যেটা স্পাইন দিয়ে কিন্তু দুই পা দিয়ে মাটিতে নামে, সো তার কোমরে কিন্তু অনেক প্রেশার পড়ছে। সো আলটিমেটলি সে যখনই অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করছে অথবা ঝুঁকে কাজ করছে, তার হাফ অ্যান আওয়ারের মধ্যে তার কমপ্লেন শুরু হয়ে যায় আমার ব্যাক পেন। সো এই ক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ ওয়েটটাকে কমালে সে আসলে অনেকটাই বেনিফিটেড হন। ওয়েটটা কমালে, ডিরেকশন করলে অনেকটা বেনিফিটেড হবে। আমরা একটু অন্য প্রসঙ্গে আসি, যে ডেইলি অ্যাক্টিভিটিস
মানে অনেকেই বলেন যে ডেইলি হাঁটাও দরকার, কেউ বলেন যে না আরো বেশি জিম করা দরকার। বসার ক্ষেত্রে যাদেরকে বসে কাজ করতে হয় তাদের পোশ্চারটি কেমন হবে, এই যে ডেইলি অ্যাক্টিভিটিস সম্পর্কে আমরা প্রতিরোধ সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, প্রতিরোধ হচ্ছে সাধারণত আমরা সবাইকে অ্যাডভাইস করি অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট সে যদি মর্নিং ওয়াকটা করে তাহলে তার অনেকটাই ফ্যাট বার্ন হয়, মাসেলগুলো স্ট্রেংথেনিং থাকে। এবং পোশ্চারের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমাদের যে লাম্বার স্পাইন, এটা কার্ভেচারটা একটু সামনের দিকে বাঁকা থাকে। সো এখন দেখবেন অনেক রকম চেয়ারের সাথে কিছু ডিভাইস চলে আসছে যে আপনি ওই ডিভাইস অনুযায়ী আপনি বসতে পারবেন। তাহলে এটা বসলে হয় কি যে কোমরের মাংসপেশিগুলোতে প্রেশারটা কম পড়ছে এবং আসলে ওনার পেইনটাও অনেকটা কম, কারণ এখন সবাই কর্পোরেট জব বা যে কোনো জবে কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হয়। সো এবং কাজগুলো কিন্তু ল্যাপটপে করছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে ঝুঁকে করলে আসলে পেইনটা মাসেলে প্রচুর প্রেশার পড়ে। সো এটাও যদি মেনটেন করে রাখেন তাহলে আসলে ওনার পেইনের পরিমাণটা অনেক কমে আসবে। বা এক নাগারে দীর্ঘক্ষণ বসে থাকা বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, এটার প্রতি কোনো অফকোর্স এক নাগারে অনেকক্ষণ বসে থাকা উচিত না, দাঁড়িয়ে থাকা উচিত না। আমরা পেশেন্টকে আমি অ্যাডভাইস করি যে হ্যাঁ আপনি হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার পরে আপনি যেটা করবেন যে হ্যাঁ 5 মিনিটের জন্য আপনি বসে আছেন, একটু হাঁটাহাঁটি করেন, আবার বসেন। সেই ক্ষেত্রে আপনি অনেকক্ষণ কাজ করতে পারবেন। আবার অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, অ্যাটলিস্ট আপনি 2 মিনিট একটু বসেন। এটা করলে হয় কি যে একইভাবে যে মাসেলের প্রেশারটা, ওই প্রেশারটা তখন একটু রিলিজ হয়ে যায়। সো পেইনটা আলটিমেটলি অনেকটা কম হয়। খাবারের সাথে অনেকের ব্যাপারগুলো জড়িত থাকে, বিশেষ করে ভিটামিন ডি এর অভাব কিন্তু কম বেশি সবাই ভুগতে থাকেন। ক্যালসিয়াম বিশেষ করে আমাদের যারা ফিমেলরা রয়েছেন বা মহিলারা রয়েছেন তাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, ভিটামিন ডির ঘাটতি রয়েছে, ছেলেদের ক্ষেত্রে তাই। সেটি কি বোনকে আরো শক্তিশালী করতে পারে বা লো ব্যাক পেনের ক্ষেত্রে তার প্রভাব কি? অফকোর্স, কারণ হচ্ছে বোনসটা একটু উইক হয় বিধায় প্রেশারটা বেশি পড়ে। তো আমরা সাধারণত ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি। এছাড়াও দেখা যায় কি এগুলো হচ্ছে আপনি একটু সূর্যের আলোতে যদি যান তাহলে এটা শরীরে কিন্তু ভিটামিন ডি তৈরি করছে। অ্যাট দ্য সেম টাইম যেসব রিচ মানে ফুডগুলো আছে, হেলদি ফুডগুলো যেগুলো ক্যালসিয়াম ভিটামিন ডি অ্যাভেলেবেল আছে, এই ফুডগুলো যদি মানুষ খায় তাহলে তার বোনসগুলো স্ট্রং হবে, প্রেশারটাও কম পড়বে, পেইনও কম হবে। অনেকের সাথে শোয়ার সময় একটি কথা বলে থাকেন যে যে বিছানাতে সে শোবেন সেটি অনেকে মনে করেন ভীষণ শক্ত হওয়া প্রয়োজন, কেউ ভাবেন যে খুব নরম ফোমের হওয়া প্রয়োজন, কেউ বলেন যে না মাঝামাঝি হওয়া প্রয়োজন। আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? এটা অ্যাজ ইউজুয়াল নরমাল যেটা মাঝামাঝি যেটা এটাই বলি। খুব নরম হলে যেটা খুব নরম হলে আসলে ব্যাকটা আসলে এখানে প্রচুর যে কার্ভেচার মেনটেন করতে পারে না। আবার শক্ত জায়গায় কি করলে তার আলটিমেটলি মাসেল স্কিন এর উপর প্রচুর প্রেশার পড়ে। সো নরমাল যে বিছানাটা মাঝামাঝি যেটা এটাই ইউজ করা উচিত। এটাই আসলে করা উচিত, যে একটু ফার্ম যেটা বলি আমরা আর কি, এটি বললাম। এছাড়াও কোমর মানে আমি বলছি যে ধরনের ট্রমাটিক ইনজুরি, যেমন কেউ পড়ে গেল বা রিক্সা থেকে হোক বা উঁচু জায়গা থেকে হোক, অনেক সময় দেখা যায় যে যে ভার্টিবাটি রয়েছে সেটি কোলাপস হয়ে যায় বা সেটি ফ্র্যাকচার হয়ে যায়, সেটি কিন্তু তীব্র রকমের ব্যথা তৈরি করে, নার্ভের উপর প্রেশার করে এবং সে তার বলা যায় যে তাকে অচল করে দেয়। এই ধরনের ক্ষেত্রে আসলে আপনাদের স্পাইনে যারা কাজ করে থাকেন কি কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন, কি করে? এটা যখন পড়ে গেল তাহলে এখানে 2 ধরনের ইনজুরি হয়। একটা হচ্ছে কমপ্লিট, মানে তার পাগুলো অবশ হয়ে গেছে, আর একটা হচ্ছে ইনকমপ্লিট, তার সেন্সেশন ফিরে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা তাকে বেড রেস্ট দিই, ঠিক আছে, প্রায় 1.5 মাসের মতো বেড রেস্টে থাকে। আস্তে আস্তে করে তাকে পিঠে একটা ব্রেস বলি আমরা, থোরাকোলাম্বার ব্রেস, এটা দিয়ে আস্তে আস্তে করে তাকে আমরা হুইল চেয়ার মোবিলাইজ করি। আর যেটা কমপ্লিট হয়ে যায় অথবা তার বোনসগুলো আছে এটাকে আমাদের আসলে ফিক্সেশন করতে হয়। ফিক্সেশন করলে তার মোবিলিটির জন্য এটা খুবই হেল্পফুল। না হলে বিছানায় অনেকদিন শুয়ে থাকলে তার স্কিনে যেটা আমরা ঘা বলি আর কি, স্কিন সোর, এটা হয়, ঠিক আছে, নিউমোনিয়া হয়ে যায়, ইউটিআই হয়ে যায়। সো মোবিলাইজেশনের জন্য এই ফিক্সেশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, খুবই জরুরি। আমি যদি একটু আসি ব্যথার জন্য, বিশেষ করে এই দীর্ঘমেয়াদী ব্যথা যারা ভুগছেন, কোমরে ব্যথা একসময় অসহ্য হয়ে যায়, এই সময় তারা দেখা যাচ্ছে যে না পারতে দোকান থেকে কিনেও অনেক ধরনের পেন কিলার খেয়ে ফেলেন মানে ব্যথা থেকে বাঁচার জন্য। এই ব্যথা থেকে বাঁচার আসলে উপায় কি? আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? প্রথমে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সেটা তো বটেই। আমরা প্রথমে বলেছি যে কেউ যদি রেগুলার মর্নিং ওয়াকটা অ্যাটলিস্ট করে 15-20 মিনিট, হেল্প করবে, হেলদি ফুড, বডি ওয়েটটাকে রিডিউস করে রাখবে, ব্যাড পোশ্চার যেটা আছে এটাকে অ্যাভয়েড করবে। এবং সেই ক্ষেত্রে আরটা হচ্ছে যে অনেক সময় আমরা একটু পেইন হলে একটু হট কম্প্রেশনও দিতে বলি, দিলে দেখা যায় উনি অনেকটা বেটার ফিল করেন। কারণ কন্টিনিউয়াস ব্যথার ওষুধ খেলে আলটিমেটলি একটা সময় এটা কিডনিতে এফেক্ট করবে এবং অনেক রোগী আসে যে কিডনি এফেক্ট নিয়ে আমাদের কাছে হয়তো লাস্টে আসে। আমরা যদি একদম মানে ডেফিনিটিভ ট্রিটমেন্টের কথা বলি, যে যেখানে অপারেশন প্রয়োজন, সার্জারি প্রয়োজন, একটি সময় এই সার্জারিগুলো
বেশ ঝুঁকিপূর্ণ ছিল, যেখানে যেহেতু নার্ভের কাজ, সূক্ষ্ম কাজ, সেখানে অনেক ক্ষেত্রেই অনেক রুগীরা আগ্রহী হতো না, ভাবতো যে এটি করতে যে পুরো পায়াটি আবার না আমরা হারাই, এবং এই ঝুঁকির 50-50 থাকার কারণে অনেকে যেত না। কিন্তু বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অনেক এর উন্নয়ন এসেছে, উন্নতি এসেছে, এখন বহির্বিশ্বে অনেক ধরনের আধুনিক চিকিৎসা করছে। আমাদের দেশে আমরা সর্বশেষ কি করছি স্পাইন এটা হচ্ছে সার্জারি? আমরা মিনিমালি ইনভেসিভ যে স্পাইন সার্জারি আছে সেটা, এটা হচ্ছে যে একটা অপারেশন আগে অনেক কাটতে হতো, এখন অল্প একটু ফুটা করে আমরা এই অপারেশনটা করতে পারছি, এবং একটা এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্টেশন আছে, সেটার হেল্পও কিন্তু আমরা এটা করতে পারছি, যার ফলে দেখা যায় কি যে আগে অপারেশন অনেক বড় দাগ থাকতো বা লম্বা অপারেশন হয়ে যেত, এখন এইটা থেকে আমরা অনেকটা অ্যাভয়েড করতে পেরেছি আর কি, এবং এটা ডে বাই ডে খুবই পপুলার হচ্ছে বাংলাদেশে। এটি ভীষণ কিন্তু আসলে মানে আনন্দের কথা যে সার্জারিটি অনেক আধুনিকরণ করা হয়েছে, যে আগে যে মানুষের ভয়টি ছিল, অমূলক ভয় ছিল, সেটি কিন্তু অনেকটাই দূরীভূত হয়েছে এবং কাজ হচ্ছে সেটি সারা বাংলাদেশে। আমি ব্যাপারটা আরেকটা ব্যাপারে জানতে চাই, সেটি হচ্ছে যে বিশেষ করে যারা স্পোর্টস ইনজুরিতে মানে দৌড়াদৌড়ি করেন, অনেক বেশি মুভ করেন বা দৌড়াদৌড়ি করেন বা স্পোর্টসের সাথে জড়িত, অনেক সময় তাদের এই লো ব্যাক পেইন একটি কমন প্রবলেম হয়ে দাঁড়ায় ফিটনেসের ক্ষেত্রে। স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে এই লো ব্যাক পেইন কতখানি বাধা হয়ে দাঁড়াতে পারে, কি করা উচিত? এই লো ব্যাক পেইন হলে সাধারণত যেটা হয়, এটা ওভার ইউজের জন্য এটা হয়, হয়তো মাসেল সাডেনলি একটু পুল করে ফেললো আর কি, সেটার জন্য হয়। তো এই সাধারণত এখন যাদের হবে, ওই যে আমরা প্রথমে একটা কথা বলেছি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, কোনো কিছু এক্সেস না করাই ভালো। আচ্ছা, আরেকটা কথা আসলে না বললেই নয়, সেটি হচ্ছে অনেক সময় লাম্বাগো সায়াটিকা একটি ব্যাপার রয়েছে, যে এই পেইনটি দেখা যাচ্ছে ঠিক কোমর থেকে আসছে না, কিন্তু সাইড থেকে একদম লোয়ার লিম্ব বা পায়ের দিকে যাচ্ছে এবং তাকে ভীষণ ভোগাচ্ছে। এই ব্যাপারটিকে আসলে কিভাবে আমরা কাউন্টার করতে পারি? এটা ওই সেম একই কথায়, এটা হয় কি কোমরের যে রগ থাকে, ঠিক আছে, ওইখানে রোডটা হয়ে দুই পায়ে নেমে যায়। সো কোমরের ডিস্কটা যখন রগের উপর চাপ দিচ্ছে, তখন সে পুরো পেইনটা ফিল করছে পায়ে। সো রোগীরা আসলে অনেক সময় আমরা কমপ্লেন নিয়ে আসতেছে পায়ে, আমরা কিন্তু এক্সরে করছি, হ্যাঁ কোমরের এক্সরে এমআরআই করি, অনেক সময় রোগী কমপ্লেন করে, স্যার আমার এটা কেন করছেন? সো মেন জিনিসটা তৈরি হচ্ছে কোমরে, এবং সেটা ওই যে সায়াটিক নার্ভের যে রুট বরাবর, ওটা ডিস্ট্রিবিউশন বরাবর পেইনটা হয়, তো এই যে নামই হয়ে গেছে লাম্বাগো সায়াটিকা। সো এটাও সেম, ওই যে আমরা ডায়াগনোসিস করি এবং অ্যাকর্ডিং টু কজ বুঝে আমরা তাকে ট্রিটমেন্টটা ওইভাবে সাজেস্ট করি। আচ্ছা, অনেক ক্ষেত্রে টিবি, বিশেষ করে পটস ডিজিজ বা দেখা যাচ্ছে যে এই লাম্বার ভার্টিব্রাগুলোতে টিউবারকুলোসিস হয়, মানে বেশ কমন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে। এই ধরনের ক্ষেত্রে রোগীদেরকে আসলে কতদিন আসলে চিকিৎসা সেবাটি নিতে হয় এবং একই সঙ্গে এখানে সার্জারির কোনো সুযোগ রয়েছে কিনা? অফকোর্স, এটা টিবির যে গ্রেডিং আছে, এটা 4টা গ্রেডিং থাকে। সাধারণত দেখা যায় যে আমাদের 1-2 গ্রেডিংগুলোতে হয়তো রোগীকে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়েছি। অ্যান্টিটিবিটা সাধারণত হচ্ছে 18 মাস থেকে 2 বছর পর্যন্ত আমাদের খাওয়াইতে হয়, এবং যখন দেখি যে হ্যাঁ তার প্রচুর পুস কালেকশন হয়ে গেছে, ওই টাইমটাতে আমরা ঠিক আছে ইভাকুয়েশন করে দিই, এবং কোনো কোনো ক্ষেত্রে ঠিক আছে তার ফিক্সেশনের দরকার হয়ে পড়ে। সো ভার্টিব্রাটা আমরা স্ক্রু রড আছে, এগুলোতে ফিক্সেশন করে দিলে এবং অ্যান্টিটিবির কাভারেজ দিলে মোটামুটি উনি ওনার নর্মাল লাইফে ফিরে আসতে পারে, যদি স্টেজ 1-2 এর মধ্যে থাকে। এক্ষেত্রে টিবির ওষুধটি আসলে কন্টিনিউ খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় রোগীরা দেখা যায় কি 2 মাস খালো, একটু ইমপ্রুভ হলো, বন্ধ করে রাখে, আবার এটা রিল্যাপসে আমাদের কাছে পরবর্তীতে আসে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে 18 মাস থেকে 2 বছর তাকে এটা অ্যাটলিস্ট কন্টিনিউ করতে হবে। আমরা এবার জানতে চাই যে অপারেশন পরবর্তী সময়ের যে জীবন ব্যবস্থা, অনেকের ধারণা থাকে যে অপারেশন করার পর আমি আগের মতো চলতে পারবো কিনা, আগের মতো আমি দৌড়ঝাঁপ করতে পারবো কিনা বা কিছু করতে পারবো কিনা, কি কি ধরনের লিমিটেশন সাধারণত তৈরি হয়, এবং রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের যে বিষয়টি রয়েছে সেটিকে আসলে কিভাবে করে থাকেন আপনারা? আসলে অর্থোপেডিক সার্জারি অপারেশনের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা কিছু ফিজিওথেরাপি দিই, এইডেড ওয়াকিং দিই। এটা দেওয়ার পর গ্রাজুয়ালি, যে সে আজকে অপারেশন হয়ে গেল কালকে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করবে সেটা না। সো এটা গ্রাজুয়ালি তাকে আমরা আস্তে আস্তে করে রিহ্যাবিলিটেশনগুলো প্রথমে দাঁড়া করাচ্ছি, এরপরে এইডেড ওয়াকিং যেটা ওয়াকার পাওয়া যায় সেভাবে আমরা একটু একটু করে হাঁটাচ্ছি, এবং তার নর্মাল লাইফে যেতে মোটামুটি 3 to 6 মান্থস এসে তার নর্মাল যে লাইফটা আছে এটাতে সে আস্তে আস্তে করে যেতে পারে। এটি একটি কারণ রয়েছে। আমরা অনেক সময় দেখি যে অন্যান্য রোগের কারণে লো ব্যাক পেন হয়ে থাকে, সিস্টেমিক যে ডিজিজগুলো রয়েছে, অনেক সময় নর্মাল ভাইরাল ফিভার, যা হচ্ছে ডেঙ্গি ফিভার অথবা চিকেনগুনিয়াতেও পেশেন্ট কমপ্লেন নিয়ে আসে যে আমার তীব্র কোমরে ব্যথা। এছাড়াও অন্যান্য কি কি সিস্টেমিক ডিজিজের কারণে লো ব্যাক পেন হয়ে থাকে যেগুলো আপনারা আসলে কমনলি ফেস করে থাকেন? এটা প্রথমে তো আপনি বললেন যে নাওএডেজ আমাদের কাছে চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর জন্য প্রচুর রোগী আসছে, সেই কোমর ব্যথা, কিন্তু হয়তো আমরা এটা ডায়াগনোসিস করে দেখতেছি ওটার জন্য, এটাকে আমরা পোস্ট ভাইরাল আর্থ্রাইটিস বলি।
এটার জন্য অনলি আমরা প্যারাসিটামল তাকে কাভারেজ করে থাকি। এছাড়া কিছু সিস্টেমিক ডিজিজ অনেক সময় দেখা যায় কনস্ট্যান্ট সে ব্যথার ওষুধ খেতে খেতে তার কিডনিতে প্রবলেম হয়ে গেছে, হয়তো গ্লোমেরুলার নেফ্রাইটিস হলো অথবা পাইলোনেফ্রাইটিস, কিডনির যে প্রবলেম। অনেক সময় কিছু ডিজিজ আছে যেটা আমরা অ্যাঙ্কোলজিং স্পন্ডোলাইটিস বলি, সেটাও তো তার কোমরে সিভিয়ার পেইন হয়, তারপর তার স্পাইনগুলোতে অনেক পেইন হয় আর কি সেই জায়গাতে। জন্মগতভাবে অনেকে কোমরের এই হাড়ের ত্রুটি নিয়ে আসেন, বিশেষ করে দেখা যাচ্ছে যে কার্ভেচারটি রয়েছে, লর্ডোসিস বা সামনের দিকে ঝুঁকে আছে কাইফোসিস বা স্কলিওসিস, এই ধরনের যে হাড়ের যে গঠনটি রয়েছে এটা কার্ভেচারটির ব্যতিক্রম হলেই কিন্তু সেখানে সমস্যা হচ্ছে। এই বিষয়গুলো আপনারা আপনারা করে থাকেন কিভাবে আসলে? এটা হচ্ছে তার যে কার্ভেচার, যদি সাইড টু সাইড কার্ভেচার থাকে এটা আমরা স্কলিওসিস বলি। সো তার যখন তার ম্যাচুরিটি চলে আসতেছে দেন হচ্ছে আমরা এটাকে আলটিমেটলি স্ট্রেটিং মানে একদম লাইন বরাবর আনার জন্য, ঠিক আছে, এটাকে ফিক্সেশন করতে হয়। সো এটা স্ক্রু রড দিয়ে পুরো অ্যালাইনমেন্টটাকে ঠিক করতে হয়। সো এটার চিকিৎসা আসলে এখন অ্যাভেলেবেল, আগে একটা সময় এটা হতো না। আমরা অনেক পেশেন্ট দেখেছি বাঁকা হয়ে হাঁটছে। সো নাওয়াডেজ এটা কিন্তু একদম বাংলাদেশে খুবই অ্যাভেলেবেল এবং সবাই করছে আর কি, এবং বেশ এটা পপুলারও হয়েছে। আমরা একটু অন্য লাইফস্টাইল সম্পর্কে জানতে চাই। বিশেষ করে আমরা বলবো যে প্রতিনিয়ত যে আমরা ফুড হ্যাবিট যেটা রয়েছে আমাদের, যে বিশেষ করে এখন তো অনেক যে যারা নতুন প্রজন্ম রয়েছে তারা দেখা যাচ্ছে যে ফাস্ট ফুডে খুবই অভ্যস্ত, তারা অবিস হচ্ছে। কিন্তু এই যে ছোটবেলা থেকে যে ব্যাপারটা ছিল যে হাড় শক্ত করো, তোমরা ক্যালসিয়াম খাও, ছোট মাছ খাও, তো সামুদ্রিক মাছ খাও, এই ব্যাপারগুলো কিন্তু কালচারটা আস্তে আস্তে, দুধ খাও, এগুলো কিন্তু কমে যাচ্ছে। এই নতুন প্রজন্মের জন্য আসলে সেটা কিভাবে আবার রিজুভিনেট করা যায়, মানে কিভাবে আবার নতুনভাবে আনা যায়, এই বিষয়ে অর্থোপেডিশিয়ানরা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? পরামর্শ একটা, আসলে বাচ্চারা জাঙ্ক ফুড খাচ্ছে যেটা তাদের হাড্ডিগুলোকে মানে ক্ষতিগ্রস্ত করছে। সো বাচ্চাকে বলে তো লাভ নেই, গার্জিয়ানদের প্রতি অ্যাডভাইস হচ্ছে ছোটবেলা থেকে জাঙ্ক একটু অ্যাভয়েড করে একটু হেলদি ফুড দেওয়া, বাচ্চা অ্যাটলিস্ট যেন একটু খেলাধুলা করে সেটার প্রতি খেয়াল রাখা, বাচ্চার ওজনটা যাতে খুব বেশি বেড়ে না যায়, ওবেস না হয়ে যায়। কারণ এখনকার বেশিরভাগ বাচ্চারা কিন্তু ওই মানে সে গেমস খেলে কিন্তু সেটা মোবাইলে খেলে, ওটার কোনো বেনিফিট নাই। সে যদি ঘরের মধ্যে বা মাঠের মধ্যে খেলাধুলা করে সেটা তার জন্য বেনিফিট হবে এবং তার হাড্ডিগুলো কিন্তু অনেকটা ডেভেলপড হবে। এবং সবচেয়ে সানলাইট, যেটা সানলাইট হলে কিন্তু শরীরে থেকে ভিটামিন ডি তৈরি হচ্ছে, এখন মোস্ট অফ দ্য বাসায় কিন্তু সেটা সানলাইটও পাচ্ছে একেবারেই না। সো এটা যদি সানলাইট এক্সপোজারটা যদি একটু মেনটেন করতে পারে, আই হোপ যে বাচ্চারা অনেকটা উপকৃত হবে। অনেকটা উপকৃত হবে এবং মানে হাড্ডি শক্ত হলে তার ভবিষ্যতের এই ভিত্তিটি অনেক মজবুত এবং দৃঢ় হয়, নাহলে সারা জীবন সে ভুগতেই থাকে একদিক থেকে। আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলি, সেটি হচ্ছে যে যারা একেবারেই বয়োবৃদ্ধ, অনেক সময় দেখা যাচ্ছে তারা চলতে ফিরতে অনেক সময় পড়ে যে এই হাড়ের কিছু ফ্র্যাকচার হয়, অনেক সময় অন্যান্য হাড় যেগুলো রয়েছে পাশাপাশি সেগুলো ফ্র্যাকচার হয় এবং তারা একেবারে ডিসেবল হয়ে যায়। তাদের ক্ষেত্রে আসলে কি করণীয় রয়েছে? আসলে এই ধরনের রোগীগুলো চলাফেরার ক্ষেত্রে সতর্কতা যেটা যে বললাম যে এইডেড ওয়াকিং, সে হয়তো লাঠি ভর দেহে করতে পারে, স্লিপারি যে ফ্লোরগুলো আছে সেটাকে একটু এটা কিন্তু একটা কমন একটা বিষয় যে অনেক সময় স্লিপ খেয়ে পড়ে যাচ্ছেন আর ওনার হাড্ডিগুলো আগে থেকেই নরম হয়ে আছে অস্টিওপোরোসিসের জন্য। সো পড়ে যাওয়ার সাথে সাথে এটা ভেঙে যাচ্ছে, ভেঙে গেলে তার ডিফর্মিটি হচ্ছে, তার পেইন হচ্ছে। আর এই রুগীটাকে তো আপনি হয়তো অপারেশনের দিকে যেতেই পারবেন না। সো অনেকে কনজারভেটিভ দিয়ে লাইফ স্টাইলটাকে মডিফিকেশন করে হয়তো আমাকে বাকি জীবনটা তাকে পার করে দিতে হবে। সো এই ক্ষেত্রে আসলে ওই যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এই রোগীর ক্ষেত্রে, এবং সাপ্লিমেন্টেশন যেটা বললাম যে এই রোগীর ক্ষেত্রে ভিটামিন ডি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিলে অনেকটা ইমপ্রুভ করে আর কি। আচ্ছা, আমরা যদি শুধুমাত্র শহর কেন্দ্রিক চিকিৎসার কথা বিবেচনা না করে যদি আমরা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থোপেডিক চিকিৎসা, বিশেষ করে এই কোমরের ব্যথা চিকিৎসাটি চিন্তা করে থাকি, একেবারে দূর দূরান্ত, সেখানে তারা অনেকেই দেখা যাচ্ছে যে প্রপার যে গাইডেন্সটি অনেক সময় তারা পায় না, প্রপার যথাসময়ে তারা আসতে পারে না। এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থোপেডিশিয়ানরা আসলে কি ধরনের চিন্তা ভাবনা করে থাকেন? তাদের জন্য কতটুকু সুযোগ রয়েছে আপনাদের কাছে? সুযোগ এখন এগুলোর প্রান্তিক আর নেই, সব জায়গায় অ্যাভেলেবেল ডক্টর রয়েছেন, অর্থোপেডিক্স ডক্টর। তবে সাধারণত আমরা বলি ওই যে একটু হাঁটাহাঁটি করা, 15-20 মিনিট হাঁটাহাঁটি করা, একটু হেলদি ফুড খাওয়া, ক্যালসিয়াম ভিটামিন ডি যে সাপ্লিমেন্টেশন এই হেলদি খাবারগুলোর মধ্যেই আছে। সানলাইটটা তার শরীরে যদি লাগে তাহলে ভিটামিন ডি প্রডিউস হয়ে হাড্ডিটাকে শক্ত করবে, এবং যে কাজগুলো করলে এই যে রগেরগুলো চাপ খাচ্ছে সেই কাজগুলোকে অ্যাভয়েড করা, ইউজুয়ালি ভারী কাজ করা, ঝুঁকে কাজ করা, এই কাজগুলোকে তাকে অ্যাভয়েড করা। এটা যদি সে অ্যাভয়েড করে থাকে তাহলে সে আসলে অনেক ভালো থাকবে।
কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা এক কথায় বারবারই বলি। কারণ এটা যে রোগীরা মেনটেন করে, আই হোপ যে ডাক্তারের কাছে কম আসতে হবে তাদেরকে কম আসতে হবে, একেবারে সত্যি। আমি সর্বশেষ আইটি কথা জানতে চাই যে এই ধরনের সার্জারির ক্ষেত্রে রোবোটিক সার্জারির মানে প্রচলন কি হয়েছে কিনা এবং কোথাও বা এই ধরনের হচ্ছে কিনা? আসলে ইসের ক্ষেত্রে এখনো অতটা ডেভেলপড হয় নাই, ঠিক আছে। তো বিভিন্ন উন্নত দেশগুলোতে হচ্ছে, একটা সময় হয়তো বাংলাদেশও এভরিথিং উইল বি अवेलेबल, আরো অ্যাডভান্স, জি, যে মানে খুব সূক্ষ্ম ভাবে আমরা আসলে এই কাজগুলো আমরা করতে পারবো। সর্বশেষ কিছু ডেইলি টিপস নিয়ে আপনার কাছ থেকে আমরা শেষ করতে চাই। প্রতিদিন সকাল থেকে একদম রাত পর্যন্ত আমাদের যে বিশেষ করে যারা দ্রুত খুব মুভ করেন, যারা বাসে ওঠেন, যারা গাড়িতে চড়েন বা মুভ করতে হয়, তাদের জন্য কয়েকটা টিপস দিয়ে আমরা আজকে শেষ করতে চাই। হচ্ছে তাড়াহুড়া করবেন না, হুট করে ঝাঁকির জায়গাগুলোতে খেয়াল রাখবেন, বডি ওয়েটটাকে কমাবেন। আপনি যে দৌড়াদৌড়ি করছেন, এই দৌড়াদৌড়িটা সকালবেলা 15 মিনিট, যেটাকে মর্নিং ওয়াক করলে বডি ওয়েট মেনটেন থাকবে। এবং তাড়াহুড়া করলে আসলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, ব্যাক মাসেলকে করার জন্য কিছু এবং ব্যাক মাসেল যে স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এগুলো এখন সবাই জানে, সবাই ইউটিউব দেখে অনেকে জানতে পারে। জি, সো এগুলো দেখে সে যদি একটু মেনটেন করে তাহলে আসলে অনেকটা ভালো থাকবে। আমরা তাই বিশ্বাস করি যে আসলে প্রতিটি মানুষের এই মানে আমরা স্পাইনের সুরক্ষাটি আসলে তার নিজেরই সবার আগে নজর দেওয়া উচিত, এবং তাহলে উনি আরো শক্ত এবং দৃঢ়ভাবে চলতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কোমর ব্যথার আসলে নানান দিক নিয়ে কথা বলেছি, বিশেষ করে প্রতিরোধের দিকে আমাদের আজকে আলোচক বিশেষ গুরুত্ব দিয়েছেন। যেটা হয়ে গেল তার পরবর্তী যে কষ্টটা, সেটি থেকে আগে থেকে যদি একটু সতর্ক থাকা যায় তাহলে কিন্তু সারা জীবনের এই যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেতে পারেন। সেজন্য প্রতিদিন অন্ততপক্ষে কিছু সময় হাঁটা, যে এক্সারসাইজগুলো রয়েছে যেটা আমাদের পেছনের মাসেলগুলোকে শক্ত করবে, সেটি করা, এবং খাদ্যাভ্যাসটি যথাযথভাবে করা। এবং যারা দীর্ঘ সময় বসে কাজ করেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন, তাদের জন্য উপদেশ হচ্ছে এক নাগারে আসলে একসঙ্গে বসে থাকা যাবে না। প্রতি আসলে একটি সময় পর আপনাকে উঠে একটু মুভ করতে হবে, আবার দাঁড়িয়ে থাকলে বসতে হবে। এই বিষয়গুলো যদি আমরা আসলে মেনে চলি তাহলে নিশ্চয়ই আমরা আমাদের মেরুদণ্ডকে সুস্থ রাখতে পারবো, কোমর ব্যথা থেকে মুক্তি পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।